স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশী। শুরুতে বন্যা প্রসঙ্গ। সারা দেশে বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে, তবে ফেনীতে এখনও পানিবন্দী আছেন লাখ লাখ মানুষ। সেখানকার পরিস্থিতি জানাতে দাগনভূঞা থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন। মামুন, দাগনভূঞা সহ ফেনী থেকে পানি নামতে এত দেরি হচ্ছে কেন, সেই বিষয়ে আমাদের কিছু বলেন। লুৎফা, আপনি যেমনটি বলছিলেন যে ফেনীর দাগনভূঞা উপজেলা এবং সোনাগাজী উপজেলা পানি নামতে সময় লাগছে, কারণ হলো এখানে যে মুসাপুরের যে রেগুলেটরটি আছে এই রেগুলেটরটি ভেঙে গেছে। ভেঙে যাওয়ার ফলে পানি জোয়ার বাটার ফলে পানি কিন্তু স্বাভাবিকভাবে যে নামার কথা ছিল ওইভাবে নামছে না, যার ফলে পানি ধীরগতিতে নামার কারণে পানি অনেক স্টেবল হয়ে গেছে। এটা মোটামুটি এখন স্থায়ী হয়ে গেছে। আমি এখন আছি ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের ওমরাবাদ গ্রামে। এই গ্রামে যে সড়কটিতে দাঁড়িয়েছিলাম এই সড়কটি হলো ফেনী সোনামুড়ি সড়ক। এই সড়কে এখন হাঁটু পরিমাণ পানি এবং কোথাও কোথাও এই সড়কের কোমর পর্যন্ত পানি আছে। দাগনভূঞা নয়, শুধু সোনাগাজীও একই অবস্থা। ইতিমধ্যে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া উপজেলায়। ওখানে পানি নেমে গেছে, এখন ক্ষতচিহ্নগুলো ভেসে উঠেছে। আমি আপনাকে আরও জানাতে চাই যে ফেনীতে বন্যার কারণে অনেক মানুষ, অর্থাৎ লক্ষ লক্ষ মানুষ তারা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। ওখানে তারা আশ্রয় নিয়েছে। অনেকে আবার পানি কমার ফলে বাড়িতেও ফিরে গেছেন। বাড়িতে ফিরে গিয়ে তারা যে দৃশ্যটি দেখছেন, যে দৃশ্য দেখে আটকে ওঠার মতো অবস্থা, যে সেখানে জিনিসপত্র, আসবাবপত্র, খাদ্য সামগ্রী সবে নষ্ট হয়ে গেছে। আসলে মানুষের যে করুণ অবস্থা সেটা আসলে অবর্ণনীয়। ফেনীতে বন্যা বিভিন্ন সময় হয়েছে, কিন্তু এবারের মতো এত প্রলয়ঙ্কারী এবং আপনার যেটাকে বলবে ভয়াবহ বন্যা আর কখনো ফেনীবাসী দেখিনি। আমরা এখানকার অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি জানিয়েছে তাদের জীবদ্দশায় তারা কখনো এত পানি দেখেননি। বন্যা হয়েছে কিন্তু পানিও উঠেছে, কিন্তু এই পরিমাণ পানি, সড়ক ডুবে যাওয়া, বাড়ি ডুবে যাওয়া, কোথাও কোথাও একতলা ভবনের অর্ধেক অংশ ডুবে যাওয়া, এটা আসলে খুবই নজিরবিহীন একটি ঘটনা। তো আমি কথা বলেছিলাম ফেনী জেনারেল হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক আছে ওনার সাথে, যে পানিবাহিত বন্যার ফলে পানিবাহিত নানা রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। তারা জ্বর, সর্দি, আমাশয়, ডায়রিয়া সহ বিভিন্ন রকম পানিবাহিত রোগে এবং শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে তারা আক্রান্ত হচ্ছেন। ফেনীর যে ডায়রিয়া ওয়ার্ড আছে হাসপাতালের, সেখানে আসলে শয্যা সংকটের কারণে মেঝেতে মানুষ চিকিৎসা নিচ্ছে। এছাড়াও সর্বশেষ যে তথ্য আমার কাছে আছে, সেখানে সাপে কাটা 24 জন রোগী তারা জেনারেল হসপিটালে ভর্তি আছে। এছাড়া আপনাকে জানাতে চাই যে ফেনীতে যে এই বন্যার ফলে যে ক্ষয়ক্ষতি সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। যে মানুষের পশু সম্পদ, মৎস্য এবং ঘরবাড়ি সহ মানুষের আসবাবপত্র প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। এখানে প্রায় 10,000 কোটি টাকার মতো সম্পদের ক্ষতি হয়েছে বলে আমরা বিভিন্ন বিভাগ থেকে জানতে পেরেছি। তবে এই বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে এই উন্নতিটা যত তাড়াতাড়ি হবে ততই বানবাসী মানুষগুলো তারা অন্তত মুক্তি পাবে। এখন তাদের প্রত্যাশা বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে তারা যেন পুনর্বাসিত হতে পারেন, তারা যেন আবার তারা ঘুরে দাঁড়াতে পারেন, এটাই তাদের প্রত্যাশা। এই ছিল আমার কাছে ফেনীর বন্যা পরিস্থিতির সর্বশেষ। দাগনভূঞা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন। বন্যা কবলিত নোয়াখালীর অন্তত 2 লক্ষাধিক মানুষ আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে। তবে এসব মানুষের মাঝে দেখা দিয়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, পেটে ব্যথা সহ নানা রোগের প্রকোপ। অস্বাস্থ্যকর পরিবেশ ও দৈনন্দিন কাজে নোংরা পানির ব্যবহারই এর অন্যতম কারণ বলে জানান চিকিৎসকরা। বন্যায় নোয়াখালীর বেশিরভাগ আশ্রয়কেন্দ্রের সেপটিক ট্যাঙ্ক তলিয়ে যায়। এতে সহজেই বর্জ্য মিশছে পানিতে, আর সেই পানি দিয়েই চলছে ধোয়া ও রান্নার কাজ। কেউ কেউ করছেন গোসল। এছাড়াও বন্যা দুর্গতদের চাপ বেশি থাকায় একই রুমে গাদাগাদি করে থাকতে হচ্ছে 25-30 জনকে। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে আশ্রয় কেন্দ্রে ওঠা মানুষগুলো। বিশেষ করে নারী ও শিশুদের ঝুঁকির হার সবচেয়ে বেশি। আমার ছেলেটার আজকে দীর্ঘদিন থেকে পাতলা পায়খানা, বমি, জ্বর, ডাক্তারের কাছে নিতে পারছি না পানির জন্য। সেফটি ট্যাঙ্কিতে যে ময়লাটা বাড়ি আসে, ওই ময়লার পানি থেকে আমরা আবার চাল দিতে হয়।
চাইল দিয়ে বাচ্চা করে খাওয়াই, তো আমরা নিজেরাও খাইতে হয়। এখানে একটা মাত্র বাথরুমে ছোট বড় সবাই এখানে গোসল করতে হয়, কিন্তু দেখেন সব বাচ্চারা সুস্থ নেই, আমরা অসুস্থ না। 100 জন 90 জন মানুষ একটা বাথরুম ব্যবহার করি। আমার নাতি দীর্ঘদিন আজ অসুস্থ, ডাক্তার দেখাইতাম পানি কাঞ্জিল্লাই। কোনো ইউনিয়নে বা কোনো বাসায় বা বাড়িতে কারো যদি ডায়রিয়া হয়ে থাকে, আমাদের 24 ঘন্টা হসপিটাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স খোলা আছেন। আমরা 24 ঘন্টায় সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি এবং দিয়ে যাচ্ছি। যখনই পানিটা আস্তে আস্তে শুকাবে, ডায়রিয়ার পরিমাণ আরও বাড়বে, সে মোতাবেক আমরা আসলে প্রস্তুত আছি। শুধু স্বাস্থ্য সুরক্ষাই নয়, বন্যা কবলিত এলাকায় খাবারের তীব্র অভাব রয়েছে। কোনো রোগ ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ার আগেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি সাধারণ মানুষের। দীপ্ত, বার্তাকক্ষ। 2 সপ্তাহ ধরে পানিবন্দী চাঁদপুরের শাহরাস্তির দাদিয়াপাড়া ও রায়শ্রী গ্রামের মানুষ। বানের পানিতে ডুবে গেছে সব। দুর্গম এলাকা হওয়ায় এখনও ত্রাণ সহায়তা পাননি অনেকে। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। চাঁদপুর ও কুমিল্লার সীমান্তবর্তী অঞ্চল শহরাস্তির রায়শ্রী উত্তর ইউনিয়ন। এখানকার বেশিরভাগ এলাকাই এখন পানির নিচে। এর মধ্যে দাদিয়াপাড়া ও রায়শ্রী গ্রামের কোনো কোনো বাড়িতে কোমর সমান, আবার কোথাও হাঁটু পানি। মানবেতর জীবন পার করলেও দুর্গম এলাকা হওয়ায় এখনো কোনো ত্রাণ পায়নি অসহায় এই মানুষগুলো। গত 2 সপ্তাহ ধরে পানিবন্দী থাকা বহু পরিবার ভুগছে খাদ্য সংকটে। আমাদের বন্যার কারণে আমাদের ঘরের অর্ধেক পড়ে গেছে, এরপরে আমরা রান্না বান্না করতে পারি নাই। আমরা বহুত সমস্যাতে আছি এবং পানিও কোনো ব্যবস্থা, খাওয়ার পানি কোনো ব্যবস্থাই নেই। আমার 15 দিন ধরে আমি কিছু পাইতেছি না, অনেক কষ্টতে আছি, না খাই থাকতে আছি। 10 সাহায্য আমার কিছু পাইতেছি না। আমি কারো কাছে ভাই হাত চাইছি, কারো কাছে কিছু পাইনি। চোখে সব বাসি গেছে। এখন কোনো একটা মেম্বার চেয়ারম্যান যদি একটু তথ্য তালাশ নিত। এখানে 8-10 দিন যাবৎ ফানিতে বন্যা হয়ে যাচ্ছে, মানুষের খাওয়া দাওয়া সমস্যা হচ্ছে, রান্না বান্নার সমস্যা হচ্ছে। চাঁদপুরের 71টি ইউনিয়নের 1,20,000 মানুষ বন্যা আক্রান্ত। সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রতিদিন ত্রাণ বিতরণ হলেও তা চাহিদার তুলনায় অনেক কম বলে জানিয়েছেন স্থানীয়রা। দীপ্ত, বার্তাকক্ষ। নতুন বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতা গণতন্ত্রের জন্য কল্যাণকর। তাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে গণহত্যায় উস্কানির অভিযোগে 32 জন সাংবাদিকের বিরুদ্ধে আনা অভিযোগ সেই পথ রুদ্ধ করবে, এমনটাই মনে করেন বিশিষ্টজনরা। জুলাই গণহত্যায় উস্কানি দেওয়ার অভিযোগে গত 29 আগস্ট অন্যান্যদের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়ে 32 জন সাংবাদিকের বিরুদ্ধে। এরপর থেকেই চলছে নানা আলোচনা সমালোচনা। সুস্পষ্ট কোনো অভিযোগ ছাড়া এভাবে গণহারে হত্যা মামলা দেওয়াটা স্বাধীন সাংবাদিকতার জন্য কতটা হুমকি, এই প্রশ্নের উত্তরে জ্যেষ্ঠ সাংবাদিক জানান, এতে আবার একটি ভীতিকর পরিস্থিতি তৈরি হবে। এটি এক ধরনের ভীতি তৈরি করা, এক ধরনের মানুষের মধ্যে অস্থিরতা তৈরি করা, যে অন্যরাও যাদের আসামি করা হয়নি তারাও ভয়ে থাকবে। আমরা এক ভয়ের পরিবেশ থেকে, এক ভয়ের সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে এসেছি এবং ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে। কিন্তু আবার যদি সেই ভয়ের পরিবেশেই আমাদের থাকতে হয়, তাহলে এই গণ অভ্যুত্থান, কেন এত আত্মদান? বিশিষ্টজনরা বলছেন, সাংবাদিকদের দেয়া কোনো তথ্যে ভুল হলে সেজন্য আলাদা আইন আছে। সাংবাদিকতার নীতি নৈতিকতা ভঙ্গ করার কারণে তারপর আপনাদের কাউন্সিলের মামলা হতে পারে, তাদের সাংবাদিকতার সনদ বাতিল হতে পারে, নানান কিছু হতে পারে। তাদের যদি অন্য কোনো ধরনের অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ থাকে, সে নিয়েও স্পেসিফিক মামলা হওয়া উচিত। কিন্তু এই শিক্ষার্থী হত্যার ঘটনাতেও দেখা যাচ্ছে কি বিভিন্ন মামলায় আসলে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, গ্রেপ্তারের পরে রিমান্ডে নিয়ে যাওয়া হচ্ছে, 2 দফা 3 দফা করে রিমান্ডের বিষয়গুলো আমরা দেখছি ভিন্ন ভিন্ন মামলায়। এগুলো আমার মনে হয় যে বন্ধ হওয়া উচিত। বাদে কিন্তু এই আসামিদের চেনেনও না, কারণ এটা অন্য অভিযোগে বা অন্য মামলায় আমরা এই কোনো সাংবাদিকের যে ভুল নাম, ভুল পরিচয় দেখেছি, এখানেও সেই ভুল নাম আর ভুল পরিচয় তুলে ধরা হয়েছে। সাংবাদিক যদি অপতথ্য দেয়, সাংবাদিক যদি ভুল তথ্য দেয় এবং জনরোষের সৃষ্টি, তার কোনো লেখা যদি জনরোষ সৃষ্টি করে বা ভুল বার্তা দেয় সমাজে, সেই ধারায় মামলা হবে। এর আগে অপর একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় 71 টিভির সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে। এই ঢালাও মামলা, এটি
ন্যায় বিচারের জন্য বিপজ্জনক, গণতন্ত্রের জন্য বিপজ্জনক। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন হওয়ার কথা। নানা ইস্যুতে আলোচনায় থাকা এই ফেডারেশনের সংস্কারে ক্রীড়া সংগঠকদের পাশাপাশি জোরালো অবস্থান নিয়েছেন দেশের ফুটবল ভক্তরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নির্বাচনের আগেই সরে দাঁড়াতে পারেন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। বিসিবির পরে দেশে ক্রীড়া অঙ্গনে দ্বিতীয় বড় ফেডারেশন বাফুফে। পূর্ব ঘোষণা অনুযায়ী ২৬ অক্টোবর নির্বাচন। টানা 4 বার সংস্থাটির সভাপতিত্ব করা কাজী সালাউদ্দিন এবারও নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তার এই সিদ্ধান্ত থমকে থাকা দেশে ফুটবলকে আরো বিপদে ফেলবে বলে মনে করেন ক্রীড়া সংগঠকরা। ফুটবল ফেডারেশন নির্বাচনের আগে আমাদের ফুটবল ভোটার লিস্টটা ঠিক করতে হবে। ম্যানিপুলেশন করলে ওই নির্বাচন করে লাভ নেই। ওটা আমরা সরকারকে বলবো যে আমি অমুককে টাকা দিয়ে ওকে প্রেসিডেন্ট বানাবো, ওকে বানাবো, এটা বানাবো। নো, ইট শুড নট বি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে একটি অ্যাডহক কমিটির মাধ্যমে সাজিয়ে আমরা হয়তোবা ফিফার কাছে আমরা হয়তোবা একটি প্রস্তাব রাখতে পারি যে ইলেকশনটি কিছুদিন পিছিয়ে দিয়ে যাতে আমরা নতুনভাবে সব কিছু যাতে গুছিয়ে আমরা ইলেকশনটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে করতে পারি। আগের নির্বাচনে ভোটার ছিলেন ১৩৯ জন। আর গত মৌসুমে নারী ফুটবল লীগ থেকে নতুন করে 4টি ক্লাবের পাশাপাশি সবশেষ এজিএমে আরও 10 জনকে যোগ করে মোট কাউন্সিলর এখন ১৫৩। সেপ্টেম্বরের শেষ দিকে চূড়ান্ত হবে কাউন্সিলরদের সংখ্যা। উনি নিজে থেকে অনীহা প্রকাশ করতেছে যে করবো না, অন্য কেউ আসুক। ডিএফের ইলেকশনগুলো কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, ডেলিগেটের নাম পাঠিয়েছিল, এখন কাউন্সিলরের যে চূড়ান্ত নামগুলো পাঠানোর কথা, এটার মধ্যে 50% চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। নির্বাচন করা যে কারোরই গণতান্ত্রিক অধিকার, তবে এই কৌশল কাজে লাগিয়ে বাফুফের সভাপতি ভিন্ন ছক কষছেন বলে দাবি করছেন দেশের সাবেক ফুটবলাররা। সালাউদ্দিন সাহেব যে জিনিসটা করছে, এটা করার পিছনের কারণটাই হচ্ছে উনি চাচ্ছে যে ওনাকে শারীরিকভাবে কিংবা ওনাকে ঘাট ধরে কেউ নামায় দিক, উনি ফিফাতে কমপ্লেন করবে এবং ফিফা বাংলাদেশকে সাসপেন্ড করবে। নাহলে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই অবস্থার থেকে নির্বাচন করার কথা বলতে পারে, এটা আমি বিশ্বাস করি না। শিগগিরই বাফুফে নির্বাহী কমিটির সভা হওয়ার কথা, যেখানে মূল এজেন্ডা থাকবে নির্বাচনের রোড ম্যাপ। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে প্রথমেই আছে কালের কণ্ঠ। তাদের প্রধান শিরোনাম, দুদকের জালে ৭০ রাঘব বোয়াল। এদের মধ্যে রয়েছেন সাইফুল আলম মাসুদ, সালমান রহমান, আসাদুজ্জামান খান, হাসান মাহমুদ, আহম ও মুস্তফা কামাল সহ আরও অনেকে। তাদের বিরুদ্ধে বিপুল ধন সম্পদ লোপাটের অভিযোগ। কেউ কেউ টাকা পাচার করেছেন বিদেশে। পাইপলাইনে তারা সহ আরও শতাধিক শীর্ষ প্রভাবশালী রয়েছেন। এছাড়া তাদের দ্বিতীয় শিরোনাম, রাজনৈতিক দলের সঙ্গে আজ মত বিনিময় করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাদের আরও একটি শিরোনাম, কাণ্ডারিহীন ৩৯ বিশ্ববিদ্যালয়, যোগ্য উপাচার্য পাওয়া যাচ্ছে না। এরপরে আমার হাতে আছে দৈনিক বণিক বার্তা। তারা একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছে শিক্ষা ব্যবস্থা নিয়ে। উচ্চশিক্ষাকে নিচে নামিয়েছেন যারা, এদের মধ্যে রয়েছেন নুরুল ইসলাম নাহিদ, ডক্টর দীপু মনি, মাহিবুল হাসান চৌধুরী, নওফেল সহ আরও অনেকে। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত এই রিপোর্টটি করা হয়েছে। এছাড়া আরেকটি রিপোর্ট হয়েছে ঘটনাবহুল আগস্টের পরিসমাপ্তি আজ। আগস্টের সব ঘটনার নিয়ে একটি বিশেষ প্রতিবেদন করেছে তারা। এরপর আমার হাতে আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম, ৪ মাসের দুর্যোগে প্রায় ২ কোটি মানুষ আক্রান্ত। জাতিসংঘের প্রতিবেদন, এবারের বন্যায় ২০ লাখের বেশি মানুষ ঝুঁকির মধ্যে। ৭,০০০ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। ৪ মাসের দুর্যোগে আক্রান্ত শিশুর সংখ্যা ৫০ লাখ। এছাড়াও গুম প্রতিরোধ দিবসে সমাবেশ, স্বজনদের ফিরে না পেলে গণ অভ্যুত্থান অর্থহীন হয়ে যাবে। এই ছিল আমার হাতে আজকের দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী আয়োজন বেলা ১২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দীপ্ত টিভিতে নানা তথ্য জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।